আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? শতকরা 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সামিউল ইসলাম। আপনারা ইতিমধ্যে শতকরার উপরে 2টি ক্লাস করে ফেলেছেন, যেখানে আমরা 5টি টাইপ দেখেছি। আজকে আমরা 6 নম্বর টাইপটা দেখব। আমরা মোটামুটি শতকরা যে চ্যাপ্টারের মাঝামাঝি পর্যায়ে রয়েছি। যারা প্রথম 2টি ক্লাস করেছেন তারা একদম যে টাইপগুলা করিয়েছি তার বেসিকগুলা বুঝে প্র্যাকটিস করেছেন কিনা সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যদি না করে থাকেন তাহলে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে আপনি ক্লাসগুলো সহজেই বুঝতে পারবেন। আর যদি আপনি ধারাবাহিকভাবে ক্লাস না করেন অথবা ক্লাস করার পরে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই চ্যাপ্টারের যে ভীতিটা ওইটা কিন্তু থেকেই যাবে। কারণ এই ভীতিগুলো দূর হয় যখন আপনি একটা টাইপ বুঝতে পারার পরে ওইটার উপরে পর্যাপ্ত আপনি প্র্যাকটিস করেন, তখনই আপনার ভীতিটা একদমই চলে যাবে। সো যারা ক্লাস করছেন তারা বলবো যে খাতা নিয়ে খাতা কলম নিয়ে রেডি থাকেন, এবং আমরা যে টাইপটা লিখবো, যে টাইপের ম্যাথ এখন আমরা টাইপটা আগে দেখবো, বেসিকটা দেখবো, দেন ওই টাইপের বেসিকে আমরা রিটেন পরীক্ষা আসলে কিভাবে আনসার করব, দেন শর্টকাটটা দিয়ে আমরা শর্টকাট দিয়ে এমসিকিউ এর জন্য পর্যাপ্ত প্র্যাকটিস করব। আজকের ক্লাসেও গত দিনের ক্লাসগুলোতে আমরা যেরকম করে থাকি। সো চলুন আমরা দেখি যে আজকের টাইপটা আসলে কি। আজকের টাইপ হচ্ছে অনুপাত থেকে শতকরার হিসাব। তো প্রশ্নটা কেমন হতে পারে? টাইপের নাম হচ্ছে অনুপাত থেকে শতকরার হিসাব। তো প্রশ্নটা কেমন হতে পারে আপনি একটু দেখেন যে ধরুন যে বলা আছে একটি ঝুড়িতে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটি ঝুড়িতে ধরেন ফল আছে, সেখানে আপেল আর কমলা আছে। তাহলে আপেল ও কমলার অনুপাত। একটি ঝুড়িতে আপেল ও কমলার অনুপাত দেওয়া আছে, সেটি হচ্ছে আপনার 8:17। তাহলে একটি ঝুড়িতে আপেল ও কমলার অনুপাত 8:17। তাহলে এটি দেওয়া আছে। হলে ঝুড়িতে শতকরা কত ভাগ? ঝুড়িতে শতকরা কত ভাগ আপেল রয়েছে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তাহলে একটা অনুপাত দেওয়া থাকবে, এবং ওই অনুপাতে তো 2টা রাশির অনুপাত বা 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে। ওইটার মধ্যে একটা জিনিসের শতকরা অনুপাতটা বের করতে বলবে। একটা জিনিসের শতকরা অনুপাত বের করতে বলবে। সো এখানে একটি ঝুড়িতে আপেল ও কমলার অনুপাত দেওয়া আছে 8:17। হলে ঝুড়িতে শতকরা কত ভাগ আপেল রয়েছে? 100 ভাগের মধ্যে পুরো ঝুড়িটা যদি 100 ভাগ হয়, আপেল আছে কত ভাগ? এটা হচ্ছে আপনার প্রশ্ন। তাহলে একটু চিন্তা করেন, অনুপাতের এ ধরনের ম্যাথগুলোতে সব সময় আমরা এই অনুপাত যত আছে ওইটাই ধরবো। কি ধরবো? ধরবেন যে আপনার ধরেন আপেল আছে কত, অনুপাত বলা আছে ঝুড়িতে যে আপেল আছে কয়টা। তাহলে আমার আপেল আছে আমার 8টা। আর তাহলে কমলা, আপেল যদি 8টা হয়, যেহেতু তাদের অনুপাত 8:17, 8:17। সো আপেল যদি 8 হয় তাহলে কমলা কত হবে? 17টা হবে। তাহলে কমলা কত হবে? 17টা হবে। সো আমার এইটার জন্য আমি যদি রিটেনটা করি তাহলে কিভাবে? রিটেন করলে রিটেনের প্রসেসটা দেখেন কি, সব জায়গাতেই রিটেন মানেই ধরাধরি ম্যাথের মধ্যে। সো ধরি আমরা কি ধরবো, যে আপেল সংখ্যা 8, সুতরাং এখানে কিন্তু সুতরাং ইউজ করলাম কেন? কারণ প্রশ্নে দেওয়া আছে যে 2টার অনুপাত 8:17। সো আপেলের সংখ্যা যদি 8টা হয় তাহলে কমলার সংখ্যা কত? কমলার সংখ্যা তাহলে কত হবে? কমলার সংখ্যা 17। সো আপেল যদি 8টা হয়, কমলা যদি 17টা হয়, সুতরাং মোট ফল কত? মোট ফল কত? দুইটার যোগফল মোট।
তাহলে 8 আর 17 যদি আপনি যোগ করেন তাহলে হবে কত 25। তাহলে মোট ফলের সংখ্যা হচ্ছে 25টা, যার মধ্যে আপেল হচ্ছে আপনার 8টা আর হচ্ছে কমলা হচ্ছে 17টা। 25টার মধ্যে 8টা হচ্ছে আপেল, কিন্তু প্রশ্নে আপনাকে বের করতে বলেছে শতকরা কত ভাগ আপেল আছে। তাহলে 100টাতে কতটা আছে এইটা আমাকে বের করতে হবে, এটাই আনসার। সো এখন যদি আপনার, তাহলে অবশ্যই ম্যাথে রিটেনে কি করবেন, বলবেন যে 25টি ফলের মধ্যে, তার মানে 25টি ফল বলতে এখানে ফল আছেই দুই প্রকারের, আপেল ও কমলা। 25টি ফলের মধ্যে আপেল 8টি। সো ফলের সংখ্যা যদি হতো একটা, তাহলে একটি ফলের, এখানে আসলে মধ্যেটা আমরা বাদ দিয়ে ফেলেছি, মধ্যে একটি ফলের মধ্যে আপেল সংখ্যা তাহলে কয়টা হবে 8 ডিভাইডেড 25টাতে আপেল যে কয়টা থাকে একটাতে কম থাকবে, অবশ্যই এটা একটা ফুল থাকবে না, তাহলে অনুপাত 8কে 125 দিয়ে ভাগ করে দিলাম এতটি। সুতরাং 100টি, কারণ আমাকে শতকরা পরিমাণ বের করতে বলেছে, 100টি ফলের মধ্যে আপেল তাহলে কত হবে, এই যে 8/25-এর সাথে 100 এখন গুণ হয়ে যাবে। সো এতটি। এখন কাটাকাটি যদি আমরা করি, তাহলে আমরা যদি কাটাকাটি করতে যাই, সো এখন এই 25 দিয়ে যদি 100কে কাটি, 4×25 100, তাহলে 4×8 32। তাহলে আমাদের কত হচ্ছে আনসার, আনসার হচ্ছে 32টা, 4×8 32টা হচ্ছে আমার আনসার। তাহলে এইটা হচ্ছে পুরা রিটেনের প্রসেস, পুরা রিটেনের প্রসেস, যে আপনার শতকরা কয়টা আপেল আছে। শতকরা আপেল থাকতেছে কয়টা, 32টা হচ্ছে আমার শতকরা আপেল। এখন রিটেন তো গেল, দেখুন একদম ইজি থাকবে। আমার রিটেনের বেসিকটা কি, প্রশ্নে যে অনুপাত দেওয়া থাকবে ওই দুইটাই আমরা আসলে, ওর সাথে কোনো কিছু ধরবো না, কোনো এক্স ওয়াই কিচ্ছু ধরবো না। আপনি কিন্তু এক্স ধরেও করতে পারেন, আপনি এক্স ধরেও কিন্তু করতে পারেন, ধরতে পারতেন 8x বা 8ক ধরতে পারতেন, 8ক আপেল 8ক, তারপরে ধরতেন কমলা 17ক, তাহলে মোট হচ্ছে ফল 8ক আর 17ক, আপনি 25ক বানাইতেন, তখন লিখতেন 25ক এর মধ্যে আপেল সংখ্যা 8ক। সো আমি আপনাকে যে বেসিকটা দিচ্ছি সেটা হচ্ছে, আপনি এর সাথে আর কিচ্ছু ধরার দরকার নাই, যে ক ধরবেন না, কোনো এক্স ধরবেন না, এগুলো কোনো কিছু ধরার আপনার দরকার নাই। আপনি যেটা করবেন তাহলে, যে অনুপাত যেটা দেওয়া থাকবে বাম পাশেরটা আপনি বাম পাশের সাংখ্যিক মান ধরে নেবেন, যেমন 8 আপেল, যেহেতু বাম পাশে আপেলের অনুপাত, আপেল আছে 8টা, কমলা হচ্ছে 17টা। এখন এটা, এই যে এই ধরনের যত আমরা সামনে প্র্যাকটিস করব, যে শতকরা কত ভাগ আপেল, তাহলে শতকরা আপেল, শতকরা আমার বের করতে হবে আপেল। তাহলে শতকরা আপেল সব সময় যেটা করবেন, উপরে যেহেতু শতকরা আপেল বের করতে বলবে, যেটা দিবে, যেমন আপেল বের করতে বলছে উপরে থাকবে আপেল, আর নিচে থাকবে যে ওইটা যে প্রকারে, যেমন ফলের কথা, তাহলে মোট ফল, তাহলে আপেল উপরে আপেল, নিচে হচ্ছে মোট, গুণন হচ্ছে 100%। এটা সবার জন্য, এইটা সূত্র সবার জন্যই, শুধু আপেলের জায়গায়, যেমন শতকরা যদি বলতো অন্য একটা রাশি, তাহলে ওই রাশি ডিভাইডেড বাই মোট পরিমাণ, ওই রাশি ডিভাইডেড বাই মোট পরিমাণ, গুণন হচ্ছে 100%। তাহলে এইটা হচ্ছে আপনার শর্টকাট। শর্টকাটে যদি আপেল কয়টা আছে 8টা, মোট কয়টা 8 আর 17 যোগ করলে অনুপাতের যোগফল, বা আপনি নিচে এই সূত্রকে শর্টকাটে আপনি লিখতে পারেন অনুপাতের যোগফল। সো অনুপাত যেটা 8 আর 17 যোগ করলে কত হয় 25, গুণন হচ্ছে 100%। ওই যে ওখানে শতকরার যেটা 8 আর 25-এ যদি কাটেন, তাহলে 4×8 হচ্ছে 32, 32টা হচ্ছে আমার আপেল রয়েছে। তো সূত্রটা আসলে কি দাঁড়াচ্ছে, সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে শতকরা, শতকরা হচ্ছে কোন একটা, আমার যেটা প্রশ্নে যেটা আমার দেওয়া থাকবে, তাহলে শতকরা একটা হচ্ছে বস্তু, আমরা ব্র্যাকেটে লিখলাম যে ওই বস্তুটা, এই বস্তুটা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। তাহলে শতকরা বস্তু বানানো আবার ভুল না, ম্যাথের টিচাররা বানান ভুল করবেই। তাহলে বস্তু, আচ্ছা, ডিভাইডেড হবে, নিচে হবে কি অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, এটা হচ্ছে আমার নিচে কিন্তু থাকবে, উপরে হবে ওই বস্তুর সংখ্যা, ওই বস্তুর বা ওই যে বস্তুটা, ওই বস্তুর অনুপাত, সহজ কথা, হ্যাঁ, আর গুণন হচ্ছে আমার 100%। তাহলে যেমন এখানে শতকরা আপেল ছিল, শতকরা আপেল ছিল, আপেল, তাহলে আপেল ছিল, দেখেন এই বস্তুটা হচ্ছে আমার আপেল, তাহলে আপেল আর কমলা কত ছিল
আপেল ছিল, আপেল অনুপাত কমলা, এইটা ছিল হচ্ছে 8:17। শতকরা আপেল, আপেল যখন বের করব তাহলে উপরে হচ্ছে ওই বস্তুর, এই বস্তুইটা তো এখন আপেল, তাহলে আপেলের অনুপাত হচ্ছে 8, আর নিচে অনুপাতের যোগফল। সো 8 আর 17 গুণন হচ্ছে 100%। সো 8 আর 17 যোগ করলে 25 গুণন 100%, যেটা আমাদের করলাম। সো 4×25 100, 4×8 32। এটা হচ্ছে আমাদের শর্টকাটের সিস্টেম, শর্টকাট টেকনিক। আর বেসিকটা তো আপনাদের রিটেনের জন্য আমরা এই পাশে করেই দিলাম। এখন একটা আমরা প্র্যাকটিস করি, দেখেন এখন একটা আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিসটা কি? সেটি হচ্ছে যে একটা মানুষ যার মাসিক আয় ও ব্যয়ের অনুপাত। তাহলে মাসিক আয় ও ব্যয়ের অনুপাত, আমরা বলছিলাম যে অনুপাত, এই অনুপাতের সাথে কোনো ক খ কিছুই ধরবো না, এক্স ওয়াই কিছুই ধরবো না। আমার আয়কেই আমি তাহলে 4 ধরে নিব। আয় কত? আয়কে ধরে নিলাম হচ্ছে আমি 4, ঠিক আছে। আয় ধরো আমার 4 টাকা, আয় ধরেন হচ্ছে আমার 4 টাকা। সো আয় যদি 4 টাকা হয় তাহলে ব্যয়ের অনুপাত কত? 3। সো ব্যয় হচ্ছে 3 টাকা। তাহলে রিটেন হলে প্রথমে আমরা লিখব, ধরি ক বস্তুর বা সরি ক তো আর বস্তু না, ক ব্যক্তির আয় হচ্ছে 4 টাকা এবং ব্যয় হচ্ছে 3 টাকা। আয় থেকে ব্যয় যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কি হয়? সঞ্চয়। তাহলে কি হয়? আয় থেকে ব্যয় যদি বিয়োগ করে দেই তাহলে হয় সঞ্চয়। তাহলে সঞ্চয় হচ্ছে আমার কয় টাকা? সঞ্চয় হচ্ছে আমার 1 টাকা। সঞ্চয় হচ্ছে আমার কয় টাকা? সঞ্চয় হচ্ছে কিন্তু 1 টাকা। আগের মতো কিন্তু আর ফলের হিসাবটা এখন আর হবে না, এখন কিন্তু আমাকে বিয়োগ করতে হবে, কারণ এই শতকরা আয় কত এটা চাই নাই। যদি শতকরা আয় কত বা শতকরা ব্যয় কত এরকম যদি প্রশ্ন করতো তাহলে আয় ব্যয়ের মোটের মধ্যে থেকে করতাম। সো এখানে কিন্তু একটু কিন্তু আলাদা বলতেছে যে আমার সঞ্চয় তাহলে কত হবে? সঞ্চয় কার রেসপেক্টে? মাসিক যে আয়, আয়ের আসলে কত শতাংশ উল্লেখ করে দিচ্ছে, মোটের কত শতাংশ কিন্তু বলে নাই। মোটের কত শতাংশ কিন্তু বলে নাই। আপনারা কিন্তু জিনিসটা ভালো করে অনুধাবন করেন। প্রশ্নে কিন্তু বলে নাই ওই যে ঝুড়িতে ঝুড়ির কত অংশ আপেল, এরকম কিন্তু কিছু বলে নাই। বলতেছে যে তার আয়ের কত অংশ, কত শতাংশ সে সঞ্চয় করে। সো সঞ্চয় করে, আয় থেকে ব্যয় বিয়োগ করলে যেটা সেটা সে সঞ্চয় করে। এখন এসে তাহলে তার আয় কত? আয় হচ্ছে আমার 4 টাকা। তাহলে 4 টাকাতে সঞ্চয় করে কত? 4 টাকাতে সঞ্চয় করে 1 টাকা। এটা কিন্তু রিটেন হচ্ছে। উপরে শুধু কি লিখবেন? ধরি আয় 4 টাকা, ব্যয় 3 টাকা। সো 4 টাকাতে সঞ্চয় করে 1 টাকা, সুতরাং 1 টাকাতে সঞ্চয় করে কত হবে? 4 টাকাতে যা সঞ্চয় করে 1 টাকাতে তার চাইতে কম সঞ্চয় করবে। আর কম হলেই কি হয়? ঐকিক নিয়মে ভাগ হয়। সো এই যে বাম পাশে যে আছে সেটা দিয়ে আপনি ভাগ করে দিবেন। তাহলে আমাদের 1 টাকাতে সঞ্চয় করে হচ্ছে, আগে যা করতো তার থেকে ভাগ দিয়ে দিলাম এই 4 দিয়ে। এবারে আসেন 100 টাকাতে তার শতকরা আয়ের কত শতাংশ? শতকের ব্যাপার আছে। সো 100 টাকাতে সঞ্চয় করে কত? 1 টাকাতে যে সঞ্চয়টা করে এর চাইতে 100 টাকাতে সঞ্চয় কম করবে না বেশি করবে? 1 টাকাতে যে সঞ্চয় করবে 100 টাকাতে বেশি সঞ্চয় করবে। সো বেশি মানে গুণ, কম মানে ভাগ, আর বেশি মানে গুণ। ঐকিক নিয়ম এটা খুব ভালো করে মাথায় রাখবেন, তাহলে ওই যে কখন ভাগ দিব আর কখন গুণ দিব এইটা নিয়ে ঝামেলা হবে না। সো এখন আপনি যদি এই 4 দিয়ে যদি 100কে কাটেন তাহলে হচ্ছে 25। তাহলে 25 টাকা শতকরা হচ্ছে আপনি কি করবেন? সঞ্চয় করবেন, মানে এই ক সঞ্চয় করবে। সো এটা হচ্ছে শতকরা পরিমাণ যেহেতু, তাহলে 25% বলতে পারেন, অথবা এখানে অপশনে পার্সেন্ট নাই। সো 25 হচ্ছে টাকা। সো হচ্ছে 25 হচ্ছে আমার কি? টাকা। এখন তাহলে আপনি যেটা, এইটা শর্টকাট আসলে কি? শর্টকাট টেকনিকটা আসলে কি এইটার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে যে আমার যখনই প্রশ্নে বলবে তার মাসিক সঞ্চয় কোনটা বের করতে, এটা আমাকে আগে বের করতে হবে। সো আমাকে বলছে মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ। সঞ্চয় মানেই হচ্ছে আয় মাইনাস ব্যয়। আর আগের ম্যাথে আপনাকে বেসিক দেখাইলাম, ব্যয় বানান আবার করতেছি না ভুল,
জফলা আকার হবে না, শুধু ব্যয়। আচ্ছা, আগের ম্যাথে আপনাকে বললাম যে এই অনুপাতের সাথে আমরা ক খ এক্স ওয়াই ধরলে কিন্তু হবে, কিন্তু আমার ধরার দরকার নাই। এই অনুপাতের যেটা যে অংশ সেটা অত টাকা হলে টাকা, এত টি হলে টি, যেটা আমরা সেটা বলে দিব। তার মানে আয় হচ্ছে আমি 4 ধরে নিছি অনুপাতের, আর ব্যয় হচ্ছে আমি কত ধরছি, 3 ধরছি। তাহলে সঞ্চয়টা আগে বের করে নিব, দুইটার বিয়োগফল আমরা জানি, কিন্তু বাস্তবিক প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা জানি, অনুধাবন করতে পারি। এবারে যে শতকরা সঞ্চয়, শতকরা সঞ্চয়, সো আগেরটার সাথে এই টাইপের রিলেশনটা কোথায়, যে শতকরা যে পরিমাণ ওই বস্তু উপরে কিন্তু সেইটাই থাকবে। তাহলে শতকরা সঞ্চয় যেহেতু সঞ্চয়, আর নিচে ছিল মোট অনুপাতের মোট যোগফল, কিন্তু এখানে না, সঞ্চয় তার আয়ের কত অংশ, মানে ঝুরির আর অংশ, মোটের কত এটা তো বলে নাই, আয়ের কত। সো নিচে হচ্ছে আমার আয় গুণন 100%। সম্ভাবনা চ্যাপ্টার যে করেছেন যারা আপনারা সায়েন্সের স্টুডেন্ট, তারা কিন্তু এটা করতেন। অনুকূল যে আমাদের অনুকূল যে উপাত্তর সংখ্যা, আর নিচে হচ্ছে প্রদত্ত মোট হচ্ছে আমাদের যে উপাত্তগুলো থাকবে তার সংখ্যা, এটাই হচ্ছে আমার সম্ভাবনা। তো সঞ্চয় হচ্ছে আমার কি, শতকরা সঞ্চয়, সঞ্চয় ডিভাইডেড বাই আমার আয়, যেহেতু আয়ের অংশ বের করতে বলছে, গুণন 100%। ঠিক আছে, এখন এই পারে আমরা যদি আসি, আর একটা হচ্ছে ম্যাথ, সেম হুবহু ম্যাথ। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা, মানে প্র্যাকটিস করেন বলতে এটা সলভ করার চেষ্টা করেন। বলতেছে রানার, আগে ক ছিল, ক এর একটা নাম হয়ে গেছে এখন, সেটা হচ্ছে রানা। রানার আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 20:15। তার মানে রানার আয়কে আমরা ধরবো 20, আর রানার ব্যয় হচ্ছে আমার 15। তো যার আয় হচ্ছে মাসিক 20 টাকা, ব্যয় করে ফেলে 15 টাকা, মাস শেষে তার কাছে জমা থাকে কত, দুইটার বিয়োগফল মানে 5 টাকা। সো সঞ্চয় ইকুয়াল কত হবে আমার, 20 মাইনাস 15, সো 5 টাকা। এবারে প্রশ্নে বলতেছে তার আগের প্রশ্নটার মতোই হুবহু, যে মাসিক সঞ্চয় তার মাসিক আয়ের কত, শতকরা কত ভাগ। তাহলে শতকরা সঞ্চয় কি করবেন, সঞ্চয় ডিভাইডেড বাই মাসিক আয়, মানে যেটা গুণন 100%। শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করে দিবেন, তাহলে হচ্ছে আমার 5, নিচে হচ্ছে আয় 20 টাকা গুণন 100%। তাহলে যদি কাটাকাটি করেন 5 5 25 টাকা বা 25%। এবারে খেয়াল করেন, আপনি রিটেনে যদি করতেন তাহলে লিখতেন মাসিক আয় 20 টাকা হলে সঞ্চয় 5 টাকা, মাসিক আয় 1 টাকা হলে সঞ্চয়, তাহলে ভাগ হয়ে যেত, 20 দেয়া ভাগ হইতো, মাসিক আয় 100 টাকা হলে করে ফেলতেন। এইভাবে হচ্ছে আমাদের ম্যাথটা প্র্যাকটিস করতে হতো, মানে ম্যাথটা সলভ করতে হতো। সো এটার হচ্ছে আমার আনসার কত, আনসার কিন্তু সেই ক নাম্বারটা। আনসার কি, সেই ক নাম্বারটা হচ্ছে আমার আনসার। এবারে আমরা পরের ম্যাথে আসি। অবশ্যই জানাবেন যদি বুঝতে না পারেন, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এবং ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। এই ম্যাথ বোঝার, এই ম্যাথ হচ্ছে সলভ করার আরেকটা টেকনিক আছে, এটা আমি এই টপিকটা করানোর পরে আমি বলতেছি, যে দেখে আপনি বলে ফেলবেন কিভাবে। একটি বইয়ের পূর্ব মূল্য, দেখেন আমরা বই কিনি না, বই কিনি, কিন্তু একটা বইয়ের পূর্বে, ধরেন আমি গত মাসে বইটা কিনতে গেছি, তখন পূর্ব মূল্য যে দাম ছিল আর বর্তমান যে মূল্য, তাদের অনুপাত হচ্ছে 2:3। তো আপনাদেরকে আমি আজকের টাইপে প্রথমেই যেটা শিখিয়েছি, অনুপাতের প্রথম যেটা, সেটা হচ্ছে আমি প্রথমে পরিমাণ ধরে নিব, যে তাহলে পূর্ব মূল্য ধরে নিব 2 টাকা। তাহলে পূর্ব মূল্য যদি 2 টাকা হয়, তাহলে আমার বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য কিন্তু 3 টাকা। পূর্ব মূল্য যদি 2 টাকা হয়, বর্তমান মূল্য কিন্তু 3 টাকা। বইটির দাম কি পরিমাণ বেড়েছে, উত্তরে অপশনে দেখতেছি পার্সেন্টেজ দেওয়া আছে। অপশনে পার্সেন্টেজ থাকা মানেই তখন বুঝবো শতকরাতে পরিমাণটা বের করতে হবে, কারণ আমার কিন্তু প্রশ্নে উল্লেখ নাই বইটির দাম শতকরা কি পরিমাণ বেড়েছে, এটা কিন্তু উল্লেখ নাই। কিন্তু অপশনে যখন পার্সেন্টেজ দেওয়া আছে, আমাকে বুঝতে হবে যে আমার আনসারটা শতকরাতে করতে হবে। তাহলে আমার পূর্বের মূল্য যদি 2 টাকা হয়, বর্তমান মূল্য 3 টাকা, তাহলে দাম বেড়েছে কত, দাম বেড়েছে, এটা তো পাগলও পারবে, তাই না? মানে যে পাগল টাকা চিনে সে কিন্তু বুঝতে পারবে কয় টাকা দাম বাড়ছে, আর সব পাগলই আমরা জানি টাকা চেনে। সো দাম বেড়েছে হচ্ছে
এখন 3 টাকা, আগে ছিল 2 টাকা, সো 1 টাকা দাম বেড়েছে। এখন দামটা কত টাকা থেকে এটা বেড়ে 3 টাকা হলো? আগে কিন্তু 2 টাকা ছিল, তাহলে 2 টাকাতে 1 টাকা দাম বেড়েছে, 2 টাকাতে দাম বেড়েছে 1 টাকা। এটা কিন্তু লিখিতই আমরা করছি, 2 টাকাতে দাম বেড়েছে 1 টাকা, সুতরাং 1 টাকাতে দাম বেড়েছে। 2 টাকাতে যে দামটা বেড়েছে, 2 এর চাইতে 1 কি কম না? তাহলে 1 টাকাতে দাম কি কমবে? কমা মানে হচ্ছে ভাগ। সো এই বাম পাশেটা দিয়ে ভাগ দিয়ে দিলাম। এবার 100 টাকাতে 1 টাকাতে দাম যা বাড়ে, 100 টাকা তো 1 এর চাইতে বেশি, সো বেশি মানে গুণ, সো এর সাথে 100 এবার গুণ করে দিলাম, যেটা হবে সেটাই হচ্ছে আমার আনসার। সো 50% হচ্ছে দাম বেড়েছে, 50% হচ্ছে দাম বেড়েছে। এবার এই টাইপটা আসলে কেন একরকম টাইপ আপনি দেখেন, যে বলছে বইটার দাম কি পরিমাণ বেড়েছে, তাহলে শতকরা বেড়েছে ইকুয়াল শতকরা কতটুকু বেড়েছে, তাহলে আগে দাম বৃদ্ধি আর নিচে হচ্ছে কত এর, তার মানে যেমন আমার আয়ের কত শতাংশ আমার সঞ্চয় করতে পারছি, তাহলে নিচে যেইটা বের করতে হয়, যেইটা এর বের করতে হয়, যার সাপেক্ষে বের করতে হয় তার দিয়ে ভাগ করতে হয়। যেমন আয়ের সাপেক্ষে আমার সঞ্চয় কত, আয়ের সাপেক্ষে আমার সঞ্চয় কত, ঝুরির কত অংশ, এই জন্য ঝুরির মোট দিয়ে ভাগ। এখন আমাকে বলতেছে দাম কত বাড়ছে, সো বাড়ছে বৃদ্ধি ডিভাইডেড বাই দামটা আসলে কত, কত অংশ, তাহলে দাম কত, নিচে হচ্ছে আমার দাম। এই দামটা কিন্তু যত দাম থেকে বাড়ছে সেইটা, বর্তমানটা তো বেড়ে হওয়ার পরেই দামটা হয়েছে, কিন্তু পূর্বের দামটা যে আগে দাম ছিল কত, ওইটার কত শতাংশ দাম বাড়ছে। সো এইখানে আপনি দাম দিলেও যদি কনফিউজ লাগে, সো আগে যেটা হচ্ছে আপনার পূর্বের দাম। আর আপনি যদি ম্যাথের কনসেপ্টটা বুঝে যান, সো এইটা কিন্তু আর আপনার লেখারই দরকার নাই, কারণ আপনি তো এইভাবে এক একটার জন্য এক রকম সূত্র মুখস্থ করবেন না। আপনার উপরে হচ্ছে যেইটা, যে আমার দাম বেড়েছে, উপরে দামটা বাড়ছে কত এইটা, আর নিচে হচ্ছে কার সাপেক্ষে, কার রেসপেক্টে, সেটা দিয়ে ভাগ। সো বৃদ্ধি হচ্ছে আমার 1 টাকা, আর পূর্বে দাম ছিল 2 গুণন 100%, কাটাকাটি করলে 50% হচ্ছে আমার আনসার। 50% হচ্ছে আমার কি আনসার। তাহলে এইটা যদি বুঝতে পারেন, এবার হচ্ছে এই ম্যাথটা করেন, এই ম্যাথটা করবেন। আমি কিন্তু আগে সলভ দেব না, আপনি করে আপনারা সবাই উত্তর জানাবেন খুব দ্রুত। সময় হচ্ছে 20 সেকেন্ড, সময় হচ্ছে 20 সেকেন্ড, আমি কিন্তু কাউন্ট ডাউন করছি। বিশ সেকেন্ড সময় হতে কিন্তু আর খুব বেশি দেরি নাই। সো আপনারা হচ্ছে খুব দ্রুত আপনারা আনসার দিবেন। প্রশ্ন করতেছে কি, যে ধানের মধ্যে, তার মানে ধানে চাল ও তুষের অনুপাত। আমরা জানি ধান যখন ভাঙায় মিল থেকে, তখন চাউল বের হয়, যেটা আমরা আবার তুষ, চাউলের সাথে তুষ কিন্তু বের হয়। সো তুষ তো আবার চিনেন, তুষের আগুনে নাকি, তুষের আগুনে কি মানে জ্বলে পুড়ে খারখার হয়ে যায় না? আচ্ছা, এটা বাংলার টিচারের আরো ভালো বলতে পারবে, যে আচ্ছা ধানে চাল ও তুষের অনুপাত, তাহলে 7:7:3। ধান যখন আমরা ভাঙাই, তার মানে 7 ভাগ যদি চাউল পাই, আমার 3 ভাগ থাকে তুষ। বলছে এতে শতকরা কি পরিমাণ চাল আছে, শতকরা কি পরিমাণ চাল আছে। এখন পর্যন্ত আপনাদের সময় কিন্তু পার হয়ে 1 মিনিট হয়ে গেছে, কিন্তু আপনারা কিন্তু এখনো আনসার করতে পারেননি, এখন দেখেন, আপনি এখন থেকে হিসাবটা শুরু করেন, আমি দেখেন 20 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছি। তাহলে শতকরা চাল, তাহলে চাল নিচে হচ্ছে আমার মোট, গুণন হচ্ছে 100%, তাহলে চাল হচ্ছে আমার অনুপাত 7, আর নিচে 7×3=10 গুণন 100%, কারণ চাল আর তুষ মিলেই হয় হচ্ছে আমার ধান। তাহলে 7 নিচে 10 100%, এই শূন্য কাটা, 7×10=70% হচ্ছে আমার কি চাল।
তাও কিন্তু আমি প্রত্যেক লাইন বাই লাইন করে দিলাম। পরীক্ষাতে আপনি যেটা করবেন যে যেহেতু ধানের মধ্যেই চাল আছে, ধানের মধ্যেই তুষ আছে, তো আমার এখানে শতকরা কি পরিমাণ, শতকরা চালের কথা বলতে বলছে, তাহলে চাল কত আছে, চাল আছে 7 ভাগ, তাহলে 7 ভাগ হচ্ছে এটা ওই ঝুড়িতে থাকা দুইটা ফলের মতো, একটা ঝুড়ির মধ্যেই আপেল আছে, কমলা আছে। সো এখন ধানের মধ্যেই চাল থাকে আবার তুষ থাকে। সো মোট কত, 7 আর 3, 7 ভাগ যদি চাউল হয় 3 ভাগ তুষ, মোট হচ্ছে 10 ভাগ, 100%। কাটাকাটি জাস্ট করে ফেলবেন, 7 10 হচ্ছে 70, 7 10 হচ্ছে 70%। হ্যাঁ, এবারে অনেকেই দেখলাম আনসার করেছেন, কিন্তু এই আনসারগুলো আপনাকে পটাপট মানে দেখেই কিন্তু বুঝতে হবে যে যেহেতু আপনার কি দ্বারা ভাগ দিবেন এইটাই কিন্তু আজকের মেন চ্যালেঞ্জ, যে আপনার শতকরা কি পরিমাণ চাল আছে। এখানে যে বস্তুটা উপরে কিন্তু সব সময় বস্তুটা থাকতেছে, নিচে হচ্ছে ভাগটা কি দিবেন। যখন একটা জিনিসের ভিতরে সবগুলা থাকছে তখন ওই জিনিসটার মোট যোগফল, যেমন ঝুড়ির মধ্যে আপেল আর কমলা আছে, মোট আমরা অনুপাতের যোগফল করলাম। ধানের মধ্যে চাউল আর তুষ আছে, সো চাউল আর তুষ যেহেতু ধানের রেসপেক্টে বের করবো, সো ধানের মধ্যেই তো সবগুলো আছে, সো এখানে যোগ করতেছি। কিন্তু আয়ের কত শতাংশ আমার সঞ্চয়, তখন কিন্তু ব্যয়টা আবার যোগ দিব না, কারণ আয় থেকেই তো আমি ব্যয় করছি। আমি তখন আয়ের সাপেক্ষে আয় দিয়ে তখন আমি ভাগ দিচ্ছি, সঞ্চয় ডিভাইডেড বাই আয়। এই হচ্ছে বাস্তবতাটা, মানে রিয়েল লাইফের সাথে ম্যাথকে যখন আপনি অনুভব করতে পারবেন, আপনার ম্যাথগুলো তখন আর ভুল হবে না কখনো, বা কোনো পেস লাগার কোনো সুযোগ নেই। এবার দেখেন কি বলতেছে, প্রশ্ন হচ্ছে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করছে। তার মানে তাহলে আমাদের কি হবে, শতকরা পাশ, ওই যে বস্তুটা হচ্ছে এখন পাশ, তাহলে শতকরা পাশ ইকুয়াল কত হবে, শতকরা পাশ ইকুয়াল আমার কত হবে, পাশ ডিভাইডেড বাই আমার হচ্ছে কি মোট। তাহলে পাশ করছে যে কয়জন ছাত্র, আর নিচে হচ্ছে মোট ছাত্র বা মোট হচ্ছে আমার শিক্ষার্থী, গুণন 100%। তাহলে পাশ করছে হচ্ছে কতজন, পাশ করতে পারছে হচ্ছে 288 জন। পাশ করতে পারছে কতজন, 288 জন হচ্ছে আমার পাশ করছে। আর মোট শিক্ষার্থী কতজন, 480 জন, গুণন হচ্ছে 100%। এখন এই কাটাকাটিগুলা কিন্তু আপনাকে খুব ভালোভাবে পারদর্শী হতে হবে। কাটাকাটি কিভাবে করবেন, নিচে আছে 480, দেখেন নিচে আছে 480। আপনি একটা কাজ করতে পারেন, শূন্য দেখলে আগে 0 0 কেটে দেন। তারপরে দেখেন এইটা হচ্ছে আমার হচ্ছে 10 যদি আপনি কত দিয়ে কাটবেন, 2 দিয়ে যদি কাটেন তাহলে 5, আগে কিছু দিয়ে কাটতে ভয় পেলে 2 দিয়ে কেটে দিবেন। নিচে যদি কাটেন তাহলে হয় হচ্ছে 24, নিচে যদি কাটেন তাহলে হয় হচ্ছে 24। এবার দেখেন আমি এইটা খুবই মনোযোগ দিবেন যে এইটা কোন টেকনিকে আমি কাটতেছি। দেখেন কয় ঘর, 2 ঘর, এখানে কয় ঘর আছে, 3 ঘর আছে। এখন এইটা যখন এরকম ধরনের ক্যালকুলেশন যখন আমরা করব, এই 2 ঘর আর এই 2 ঘর কম্পেয়ার করব, তৃতীয় ঘরটা আগে নেব না। দেখেন 2 ঘর, এখানকার 2 ঘর কম্পেয়ার করব, এখানে 24, এখানে 28, তাহলে 24 একে 24, 24 দুগুণে 48, তাহলে 48 এর চাইতে ছোট। তার মানে এই যে 2 ঘর আছে একবার যায়, তাহলে 24 একে 24 একটা লিখলাম, 24 একে 24, কিন্তু এখানে তো আসলে 28 আছে, তাহলে কত বেশি আছে, 4 বেশি আছে। 24 এর সাথে 4 যোগ করলে 28 হয়। দেখেন এই 2 ঘর এখানে যেহেতু 2 ঘর, এখানে 2 ঘরের সাথে কম্পেয়ার করবো, মানে ভাগটাই আপনি কাটাকাটিতে করতেছেন। ছোটবেলায় যে ভাগ করছেন যে সিস্টেমে, ওইটাই কাটাকাটিতে রিপ্লেস করবেন খুব সহজ উপায়ে। এটা যেহেতু 2 ঘর, এখানে 2 ঘরের কম্পেয়ার করবেন, তাহলে 24 আছে, ওখানে 28 আছে, তাহলে একবার কাটতে পারবেন। 24 একে 24, এই যে একবার কাটছেন, সো 1 এখানে লিখছেন। কাটার পরে কত বেশি আছে, 24 এর চাইতে 28 কত বেশি, 4 বেশি। তারপর এই দ্বিতীয় অঙ্কটা এখানে বসায় দেন। তাহলে এই দ্বিতীয় অঙ্কটা এখানে বসায় দিলে কত হয়ে গেল, 4 আর 8 48। দেখেন 24 দিয়ে এবার 48 কাটলে হয় 24 দুগুণে 48। সো এই 24 দিয়ে 288 কে কাটলে হয় হচ্ছে আপনার 12। এই যে এখানে এটাই হচ্ছে আমার আনসার। সো 12, এবার 5 12 60,
খুবই মজাদার। এটা কিন্তু আপনারা এই যে কাটাকাটি নিয়ম, আমরা আরেকটা ম্যাথে থাকবে, ওই ম্যাথে আবার অ্যাপ্লাই করব। কাটাকাটি নিয়মটা কিন্তু আপনি যখন দুইটা ঘর দিয়ে দুই ঘরকে কম্পেয়ার করবেন, সো যেটা দিয়ে ভাগ যায় ওইটা আপনি লিখে বাকিটা কত বেশি উপরে লিখবেন, তার মানে নিচে আমরা বিয়োগফলটা লিখে এটা উপরে লিখতেছেন। কারণ আপনি তো আর এইভাবে এখন আর করার সময় নাই, আপনি তো আর এইভাবে ভাগ করার আর সময় নাই। সো এখানকার দুইটা এই দুইটার সাথে কম্পেয়ার করবেন, ঠিক আছে? আমরা সামনের দিকে আগাই, দেখবেন যে আরেকটা আমরা ক্যালকুলেশন পেলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা একটাই বুঝতে পেরেছেন তারা আবার প্র্যাকটিস করবেন পর্যাপ্ত, নিজেরা নিয়ে সংখ্যা নিয়ে। সো আনসার হচ্ছে আমার 60%। আনসার হচ্ছে আমার কত? 60% হচ্ছে আমার আনসার। এবার এই প্রশ্নটা দেখেন যে কোন ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্র পাস করলো। 24 জন, 40 জনের মধ্যে 24 জন পাস করছে, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করছে? তাহলে 40 জনের মধ্যে যদি 24 জন পাস করে, এই 40 থেকে পাস করাটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে 40 থেকে 24 বিয়োগ করলে 16 হয়। সো 16 জন কিন্তু ফেল, অলরেডি ফেল। সো এরা 40 জনের মধ্যে 16 জন ফেল করছে। এখন বলতেছে ওই ক্লাসের শতকরা 100 জন থাকলে কতজন ফেল করতো, এটা বের করতে বলছে। সো শতকরা ফেল কত হবে? শতকরা ফেল কত হবে? শতকরা ফেল হবে, উপরে থাকবে আমার ফেল আর নিচে থাকবে হচ্ছে মোট। যেহেতু শতকরা 100% দিয়ে হচ্ছে গুণ, 100% দিয়ে হচ্ছে গুণ, তাহলে শতকরা ফেল, উপরে থাকতেছে ফেল হচ্ছে আমার কতজন হয়েছে? ওই যে আমরা 16 জন ফেল, নিচে মোট শিক্ষার্থী কতজন? 40 জন, গুণন হচ্ছে 100%। তাহলে ক্যালকুলেশন যদি করি, এই শূন্যগুলো আগে হেঁটাই দেই, একটা শূন্য কাটা। এবার 4 দিয়ে কাটলে কিন্তু 4 4 16, তাহলে 4 10 40। তাহলে 100 জনে 40 জন হচ্ছে আমার ফেল, মানে 40%। খুবই দ্রুত এই ম্যাথগুলো করতে পারবেন। আমি তো শর্টকাট দেখাচ্ছি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। সো আপনি যখন করবেন খুব দ্রুত কিন্তু করতে পারবেন, তার মানে 20 সেকেন্ডের মধ্যেই আপনার আনসার বের হয়ে যাবে। ওকে, 40% আপনারা অনেকেই করে ফেলছেন। এবার দেখেন ফলের দোকান থেকে, এবার যে প্রশ্নটা বলতেছে ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে, ফজলি আম তো চেনেন, 180টি, কেউ যদি কোনো আম না চিনে ও ফজলি আম চেনে, ঠিক আছে? হয়তো আম্রপালি, গোপালভোগ, হাড়িভাঙা, তারপরে হচ্ছে কি হিমসাগর, আরো অনেক ধরনের আম আছে, এগুলাই জানে, এগুলাই বললাম। কিন্তু এগুলাও যারা জানেন না তারা কিন্তু ফজলি আম চেনেন। আচ্ছা, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পরে, ও তো আসলে বোকা মানুষ, ও তো আম খায় নাই, এজন্য 2 দিন পরে 9টা আম পচে গেছে। শতকরা কতটি আম ভালো আছে? মানে ও একটাও খায় নাই কিন্তু। তাহলে 180টার মধ্যে যদি 9টা আম পচে যায়, সো এখনো ভালো আছে, অক্ষত আছে কয়টা? 180 থেকে 9 যদি বিয়োগ করে দেন, 171টা। 171টা আম এখনো কিন্তু ভালো আছে। সো শতকরা ভালো যখনই বলবে, তাহলে দেখেন তো এই যে ভালো, এখানে যে টার্মটা থাকে, এইটা থাকে হচ্ছে উপরে, আর নিচে থাকবে হচ্ছে আমার মোট, গুণন হচ্ছে 100%। তাহলে শতকরা ভালো আছে 171, মোট হচ্ছে ছিল 180টা, গুণন 100%। এবারে দেখেন এই একটা শূন্য আর হচ্ছে আমার এই একটা শূন্য আমরা কেটে দিলাম। এই একটা শূন্য আমরা কি করলাম? কেটে দিলাম। এখন যদি আমরা কি করব, কাটাকাটি আরেকটু আমরা করতে যাই, এই এখানে কাটলাম 5 দুগুণে 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে আমার 9 দিয়ে হচ্ছে আমরা এখন 171কে কাটবো। তাহলে এখানে যেহেতু এক অঙ্ক, শুরুতে এক অঙ্কের কম্পেয়ার করব, সো ভাগ আসলে যায় না, এক ছোট 9 এর চাইতে। সো এখন আমরা 2 অঙ্ক নিব, তাহলে উপরে 17, নিচে 9, 9 একে 9, 9 দুগুণে 18। সো 9 দিয়ে 17কে কাটা যায় একবার, আর 9 একে 9, তাহলে 17 9 এর চাইতে কত বেশি? 8 বেশি। সো উপরে আমি 8 লিখে দিলাম। দেখেন 9 দিয়ে 17কে কাটা যায় একবার, এক এখানে লিখলাম। তারপরে 9 এর চাইতে 17 কত বেশি? 8 বেশি। আর এই যে একটা আবার এখানে নিয়ে আসলাম, এবার হলো 81। সো এবার আমরা জানি 9 এর ঘরের নাম ওটা, 9 নং 81। সো 9 নং 81 কাটলে কত হয়ে গেল? মোট কাটলে হইল হচ্ছে 19। সবগুলা কেটে আমরা 19টা রেখে দিলাম।
সো এবার 5 19 কত হয়, 5 20 100, তাহলে আরো 5 কম, তাহলে 5 19 হচ্ছে আমার 95। সো আমার শতকরা 95টি ফুজলিয়াম ভালো আছে, আর 100টার মধ্যে 5টা নষ্ট হয়ে গেছে। এই যে আমার আগে আনসার দিতে পারতেছেন, সো আমার চাইতে আপনারা গণিত ভালো বুঝতেছেন, এটা কিন্তু আমি আশা করতেই পারি। আমার আগে যেহেতু আনসার দিতে পারতেছেন, এটাই চাই, এইটাই চাওয়া, যে আমরা যে টপিকগুলো করাবো এরপরে যেন আমি যত ফাস্টলি করতে পারি, আপনি যেন এর চাইতেও বেশি ফাস্টলি করতে পারেন, এটাই হচ্ছে আমার চাওয়া থাকবে। এবারে যে প্রশ্নটা, এই অংশের ক্লাসটা আসলে আপনারা গত 2টা ক্লাসে কেমন করেছেন, এইটা হচ্ছে এখন আপনাকে বোঝাতে হবে। সো আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে। এই বিগত টাইপের প্রশ্ন এখন প্র্যাকটিস, আমি 2-3টা প্রশ্ন দিয়ে আপনাদের একটু ঝালাই করে নিব। আপনারা বিগত দিনের যে আমরা 2টা ক্লাস নিয়েছি, সো অনলাইনে পড়াশোনাটাকে একদম অফলাইনের মতো যেন আপনাদের কাছে খুবই অ্যাট্রাকটিভ এবং আপনাদের স্ট্যামিনা যেন ধরে রাখা যায়, এবং আপনারা বাড়িতে পড়াশোনা করছেন কিনা এটা কিন্তু বুঝতে পারবো তখনই যে আপনি প্রিভিয়াস টাইপের ম্যাথ করতে পারতেছেন কিনা। সো এইটার আনসার দেন। সো এইটার আনসার দিবেন, কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ট্রাই করবেন, খুব দ্রুত, মানে পরীক্ষাতে আপনি আছেন সেইভাবে আপনি চিন্তা ভাবনা করবেন। আপনি চিন্তা করবেন যে পরীক্ষাতে এইটা হচ্ছে আপনারা হচ্ছে যে পরীক্ষার দিনেই আসছে ওইভাবে নেন এবং হচ্ছে ম্যাথটা সলভ করেন। দেখেন প্রশ্নটা আমি আপনাদের সুবিধার্থে একটু পড়ছি। একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 52% ছাত্র। ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা, মানে প্রশ্নে দেওয়া আছে ছাত্রের হিসাব, ছাত্রীর সংখ্যাটা আসলে শতকরা চাচ্ছে। সো এইটা আপনার এই জন্য আগেই শিক্ষার্থীর মধ্যে ছাত্র যদি হয় 52%, তাহলে ছাত্রী কত পার্সেন্ট, 100 থেকে 52 বিয়োগ করে দিলেই তো হয়। সো 48% কিন্তু আমার ছাত্রী। সো 450 জনের শিক্ষার্থী, মোট 450 জন, এর মধ্যে 52% যদি ছাত্র হয় তাহলে বাকি 48% কিন্তু ছাত্রী। সো এখন বলতেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত, তাহলে এই যে 450 জনের মধ্যে কয়জন ছাত্রী আছে এটা বের করতে হবে। সো এটা যদি কিন্তু প্রিভিয়াস টাইপেরই হচ্ছে অ্যাপ্লিকেশন, সো আমরা এর হিসাব করছি না, এখন 450 এর 48%, এইটা কিন্তু আমার ছাত্রী সংখ্যা কি হচ্ছে, এই যে মোট আমার 450 জন, তার এর 48% হচ্ছে আমার ছাত্রী। তাহলে 450 প্রিভিয়াস আমরা এর গুণ দ্বারা রিপ্লেস হবে, আর পার্সেন্ট মানেই 100 দিয়ে কিন্তু ভাগ। সো পার্সেন্ট উঠাই দেওয়া মানে 100 দিয়ে ভাগ। এবার জাস্ট শুধু আপনি কাটাকাটি করবেন। সো কাটাকাটি যদি করতে চান তাহলে 0 দিয়ে 0 কেটে ফেলেন। তারপরে হচ্ছে আমরা 5 দিয়ে যদি 10কে কাটি, 2 5 দুগুণে 10, আর 5 দিয়ে যদি 5 নং 45, এই 2 দিয়ে যদি আমরা 48কে কাটি তাহলে 24 দুগুণে 48। তার মানে এবার হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটা করব। তার মানে 9 দিয়ে 4 নং 36, হাতে থাকে 3, এবার 9 দুগুণে হচ্ছে আমার 18 আর 3 হয় হচ্ছে 21, তাহলে 216 কিন্তু আমার হচ্ছে আনসার। সো এই যে গুণগুলাতে আপনাকে পারদর্শী হইতে হবে। এখানে কিন্তু 9 আর 24 আমি গুণ করে দিলাম, আমার কিন্তু 9 আর 24 গুণ করলে 24 ঘরের কিন্তু নামও তো আমার মুখস্থ নাই। সো 9 24-এ কত হয় এটা কিন্তু আমি জানি না, আমি বের করে নিলাম। সো আমি কিন্তু এই পরীক্ষার হলে 24 গুণের 9 এরকম করে আমি আর গুণ করব না, কারণ আমি এখন বড় হয়ে গেছি। কিন্তু যারা এটা দিয়ে আপনার শিখতে হবে যে কিভাবে একে সহজভাবে করা যায়, পাশে রাপ না করেই। আমরা দেখেন তো গুণ যখন করি কিভাবে করি, 4 নং আমাদের এখানে কি 4 নং 36, প্রথমটা আগে গুণ করে দেই। 36-এর পরে আমরা একক স্থানীয় মানটা আমরা লিখি, তাহলে 36-এর আমরা 6টা এখানে বসালাম, আর 3 কিন্তু হাতে থাকে। সো এবার 9 দুগুণে 18 আর 3 21 এরকম করে বসাই দেই। সো এই জিনিসটাই আমরা এরকম করে না লিখে ডিরেক্ট এখানে কিন্তু করতে পারি যে এই 9 4 নং 36-এর 6 লিখলাম, আর এই 3 কিন্তু আমি বাইরে নিলাম। তারপর 9 দুগুণে 18 আর এই 3 21,
200 হচ্ছে 16 কিন্তু আমার আনসার। 216 কি হচ্ছে? 216 হচ্ছে কিন্তু আমার আনসার। সো আপনাদের কাছে কিন্তু আশা করেছিলাম যে আপনারা আমার আগে দিবেন যে হচ্ছে 216, আপনাদের কিন্তু সময়ও দেওয়া হয়েছিল। সো আপনাদের কিন্তু প্র্যাকটিস বাড়াতে হবে, প্রিভিয়াস ম্যাথ কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু রিয়েলাইজ করতে হবে যে কি হচ্ছে। তাহলে এটা আপনি একবার শিখে এটা আপনার সারা জীবন মনে থাকবে, জাস্ট শুধু মাঝে মাঝে প্র্যাকটিস করবেন। দেখেন এবার কি বলতেছে, একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% হচ্ছে আমার ছাত্র। আবার প্রশ্নে সেই ক্লাসের ছাত্রের সংখ্যাই কিন্তু বের করতে বলছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার বানানো না, প্রত্যেকটা প্রশ্ন ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষাতে এসছে, সেখান থেকে নেওয়া প্রত্যেকটা প্রশ্ন। সো আপনারা যদি মনে করেন যে এগুলা গুরুত্বপূর্ণ না, সো এখনো কিন্তু বোকার রাজ্যে বাস করতেছেন। ইভেন এই বোকার রাজ্যে থেকে আপনি চাকরির প্রিপারেশনের চিন্তা ভাবনা করতেছেন, অথবা মনে করতেছেন চাকরি আমাকে পেতেই হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছরের বিভিন্ন জায়গাতে যে প্রশ্ন এসেছে সেখান থেকেই নেওয়া। সো এইগুলা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে এবং আগামীতেও দিবে। তাহলে বলতেছে ক্লাসে 640 জনের মধ্যে ছাত্র হচ্ছে 40%। তাহলে 100 থেকে 40 বিয়োগ দিলে 60, এগুলা তো আমাদের যোগ বিয়োগের জন্য তো আবার লিখতে হবে না। 60% হবে আমার ছাত্রী। তাহলে এখন ছাত্রী সংখ্যা কত হবে? আমার মোট হচ্ছে 640, এর মধ্যে এর কত পার্সেন্ট? 60%। এটাকে জাস্ট হচ্ছে আমার এই টাইপটা আগেই করা ছিল, জাস্ট এখন অ্যাপ্লিকেশন, রিয়েল টাইমের অ্যাপ্লিকেশন, বাস্তব লাইফের কিন্তু অ্যাপ্লিকেশন। কারণ বাস্তবেও বিভিন্ন স্কুল কলেজে এরকমই ঘটনা ঘটে, জাস্ট আমাকে সাংখ্যিক মান দিয়ে উপস্থাপন করা হয়েছে। সো 640 এর মানেই হচ্ছে গুণ দিয়ে রিপ্লেস করব, আর পার্সেন্টেজ যখন উঠাই দেব তখন হচ্ছে 100 দিয়ে ভাগ। এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। সো চলেন আমরা ক্যালকুলেশন করি। এই শূন্য কেটে দিলাম, আর এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, খালি এই আর এই শূন্য কেটে দিলাম, থাকলো এখানে 64 আর এখানে 6। তাহলে 6 দিয়ে 4 ছক 24, 24-এ 4 বসালাম, আর 2 কিন্তু হাতে আছে। এই 6 এবার এই 6 কে গুণ করলে 6 6 36, আর 2 কিন্তু 38। তাহলে 300 হচ্ছে আমার, 84 হচ্ছে আমার আনসার। 300 কিন্তু 84 হচ্ছে আমার কি আনসার। এই যে এইটাই চাচ্ছিলাম। দেখেন আপনারা জোনাকির আলো, তারপরে হচ্ছে সাবিনা আক্তার, তারপরে মোহাম্মদ সাগর, হ্যাঁ আপনারা কিন্তু আমার আগে আনসার করে ফেলছেন। এইরকম ফাস্ট হইতে হবে, খাতা কিন্তু রাখতে হবে। আপনারা কি ক্লাস করার সময় খাতা রাখছেন কিনা, এটাই কিন্তু একটা প্রশ্ন। কারণ অনলাইন জগতে আমরা কিন্তু ম্যাথ ক্লাস করি, আবার শুধু দেখে চলে যাই, এইরকম প্রতিভাবান মানুষ কিন্তু আবার আমরা বাঙালি। সো আপনি ভাই বোন, আপনি হয় ক্লাস করবেন, খাতা যদি না থাকে আপনার ক্লাসই করার দরকার নাই। ম্যাথ ক্লাস করলে অবশ্যই খাতা রাখতে হবে, না হলে আপনার এখান থেকে কোনো বেনিফিট নাই। আরেকটা আমরা ম্যাথ দেখি, বলতেছে 20টি কমলার 20% পচা, 20% পচে গেছে। ভালো কমলার সংখ্যা মোট আছে কয়টা? 20টা। এই 20টার 20% যদি পচে যায়, ভালো আছে কিন্তু 80%। এখন সংখ্যা, তাহলে ভালো যদি সংখ্যা বের করতে বলছে, তাহলে ভালো কমলা হবে আমার কত? ভালো কমলা হবে আবার তাহলে কত? এই যে মোট হচ্ছে আমার 20-এর 20% পচে গেছে, আর 80% কিন্তু এখনো ভালো আছে। সো 20-এর 80%, সো 20 এর রিপ্লেস হবে গুণ দ্বারা, 80%কে যখন উঠাই দিব 100 দিয়ে ভাগ। চলেন এবার ক্যালকুলেশন করি। এই শূন্য কাটবে, এই শূন্য উপরের এই শূন্যকে কাটবে। সো 8 দুগুণে হচ্ছে 16টা। সো 8 দুগুণে হচ্ছে আমার কি 16টা হচ্ছে আমার কমলা, এখনো ভালো আছে, অপশনগুলো চেঞ্জ করা হয়নি। সো এইটার আনসার হচ্ছে আমার কত? আনসার হচ্ছে আমার 16টা হচ্ছে সঠিক আনসার, সঠিক উত্তর। ঠিক আছে, দেখি কারা 16% রাইট। সাবিনা আক্তার, হ্যাঁ এই যে 16%। এবার আজকের দিনের এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এইটা একটু কমপ্লেক্স মনে হবে আপনাদের কাছে, কিন্তু এটা বাস্তব লাইফের হচ্ছে আমার এই ঘটনাগুলো আমাদের ঘটতে দেখা যায়। আর এই টাইপটা কিন্তু বিগত দিনে আমরা করেছি। জাস্ট শুধু ম্যাথটা কি হবে একটু চিন্তা করেন, ম্যাথটা পড়েন, তারপরে আমি তো অবশ্যই সমাধান করে দিব।
আপনারা আগে হচ্ছে ম্যাথটা বোঝার চেষ্টা করেন, যেটা একটা কর্পোরেট জবে যেরকম হয়। আপনারা এটা চেষ্টা করেন এখনই। সেটা হচ্ছে যে বলতেছে যে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে, কোম্পানির তো বেতন না, ভালো করে দেখি নাই। সেটা হচ্ছে আমরা বিল দেই না, আমরা বিল দেই, ওয়াইফাইয়ের বিল দেই, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে কারেন্ট বিল দেই। সো এখানে প্রশ্ন বলতেছে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ধরেন এই মাসে 420 টাকা। এটা হচ্ছে এখন আসছে বর্তমান। যদি এক বছর পরে 10% হচ্ছে আমার বৃদ্ধি পায়, এক বছর পরে এখন যেটা মাসিক বিল 420 টাকা, এই 420-এর কিন্তু 10% বেড়ে গেছে হচ্ছে 10% বেড়ে গেছে হচ্ছে এক বছর পর। সো বর্তমানে যেটা আছে আমরা কিন্তু মোট অংশ কিন্তু 100%, এটা কিন্তু আমরা বলেছি সবসময় মোট পরিমাণ হচ্ছে 100%, মোট হচ্ছে 100%। তাহলে বর্তমানে 100% যদি আমার বিল হয়, এক বছর পরে 10% বেড়ে গেছে। সো এক বছর পরে বিল আমার কত হচ্ছে, এক বছর পরে বিল কিন্তু হচ্ছে এখন 100%, আর এক বছর পরে এই আবার 100%-এর 10%, সো 110% বিল কিন্তু আমার 110% বিল হচ্ছে এক বছর পরে দেওয়া লাগতেছে। এবং ওই এক বছরের আরো 6 মাস পরে, এক বছর পরে আমার কত, এইটাই কিন্তু বর্তমান হয়ে গেছে 110%। তাহলে এক বছর পরে যেটা 110%, এইটা কিন্তু তখন এক বছর পরে 100%। বর্তমানের মোট যে পরিমাণ সেটা কিন্তু 100%। এখন 6 মাস পরে আবার এইটা যদি আমার 100% হয়, এটা যদি বর্তমানের 100% ধরি, তাহলে এখান থেকে 6 মাস পরে কত হয়েছে, 6 মাস পরে এই 100%-এর থেকে আবার 20% বেড়ে গেছে, যে 120%-এ পরিণত হয়েছে। বলছে কি আরো 6 মাস পরে 20% বৃদ্ধি পায়। তখন বলছে তাহলে 18 মাস পরে আপনার বিল কত হবে, মানে এখন বর্তমান যে 420 টাকা আছে, এই 420 থেকে 18 মাস পরে, তার মানে এক বছর পরে কিন্তু 10% বেড়ে গেছে, তার মানে এক বছর পরে 110%। তখন কার চাইতে, তার মানে ওই 110-এর চাইতে আবার আরো 20% বেড়ে গেছে হচ্ছে তার 6 মাস পরে। তাহলে দুইবার কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, বেতনের না আপনার খরচের ইনক্রিমেন্ট কিন্তু দুইবার হয়েছে। সো এখন বলতেছে তাহলে 18 মাস পরে আপনার বিল, তাহলে 18 মাস পরে বিল, 18 মাস পরে বিল কি হচ্ছে আমার, বর্তমান বিল হচ্ছে কিন্তু আমার 420 টাকা। তাহলে এক বছর পরে হচ্ছে এই 420-এর 110% হচ্ছে আমার 110% হচ্ছে আমার এক বছর পরে। এই মোটের আবার এটা হচ্ছে আমার এক বছর পরে আমার মোট, তার এর আবার 120% হচ্ছে আমার 6 মাস পরে। তাহলে মোট 18 মাস পরে কিন্তু এইটা হচ্ছে যে 420-এর 110% মানে হচ্ছে 10% বেড়ে গেছে, এটা হচ্ছে এক বছর পরে, এটা হচ্ছে আমার কিন্তু এক বছর পর। আর আরো 6 মাস পরে কিন্তু তার আবার 120%, তার মানে কি 20% বেড়ে যে হইলো 120%। তাহলে এটা হচ্ছে আমার একদম শুরু থেকে 18 মাস পরে। সো এখন খালি এর গুলা উঠাই দিবেন, 420 এর উঠাই দিলে গুণন হয় 110%, পার্সেন্টেজ উঠাই দেওয়া মানে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ না 100 দিয়ে ভাগ, আবার এই এর উঠাই দিলে আরেকটা গুণ, এবার 120%, পার্সেন্টেজ উঠাই দেওয়া মানে 100 দিয়ে ভাগ। তাহলে এবার ক্যালকুলেশনটা আমরা যদি করি, তাহলে ক্যালকুলেশন যদি করি, এই শূন্য আর এই শূন্য কেটে দেই, আবার এই শূন্য আর এই শূন্য আবার কেটে দেই,
আর এই শূন্য আর উপরের এই শূন্য কেটে দেই, সো উপরে থাকতেছে হচ্ছে 42 গুণন 11 গুণন 12 আর নিচে থাকতেছে হচ্ছে আমার 10। তাহলে এই ক্যালকুলেশনটা আমার জাস্ট করতে হবে। তো যত সহজে ক্যালকুলেশন করা যায়। সো একটা এখানে দেখতেছি 11 দিয়ে গুণ আছে, 11 দিয়ে গুণ থাকা মানে কিন্তু গুণটা করা সহজ। এই টেকনিকটা কি আপনাদের জানা আছে কিনা একটু খেয়াল করেন। যে সাপোজ 12কে যদি 11 দিয়ে গুণ করেন, এই যে 12 যে সংখ্যাকে 2 অঙ্কের একটা সংখ্যাকে 11 দিয়ে গুণ করতেছেন, সো এইটা একটু লিখবেন, 1 মাঝে একটা স্পেস দিয়ে লিখলেন, মানে 12টা 1 আর 2 লিখলেন, আর মাঝে হবে এই দুইটার যোগফল। তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3, তাহলে 132। 12কে 11 দিয়ে যদি গুণ করেন গুণফল হয় 132। আর এই সাইডে 42 আছে না, তাহলে 42কে যদি 11 দিয়ে গুণ করেন কত হবে, তাহলে 4 আর এই 2 আর মাঝে কত হবে 4 আর 2 এর যোগফল, 4 আর 2 এর যোগফল হচ্ছে 6। তাহলে হচ্ছে 462 হচ্ছে 42কে 11 দিয়ে যদি গুণ করেন, তাহলে হয় হচ্ছে 462। সো আপনাদেরকে যদি বলি যে তাহলে হচ্ছে আপনারা যদি 55কে 11 দিয়ে গুণ করেন তাহলে কি হবে, বের করতে পারবেন? অবশ্যই পারবেন। তখন কি হবে, এই 5 আর 5 আর ভেতরে তাহলে কত বসবে, ভিতরে বসবে দুইটার যোগফল। তাহলে 5 আর 5 যোগ করলে কত হয় 10। কিন্তু 10 কি বসানো যায়? 10 কি বসানো যায় না, 10 শূন্য বসবে আর 1 এসে এই পাশেরটার সাথে যোগ হবে, সো 5 হয়ে যাবে তখন 6, তাহলে 605। তাহলে যদি আপনি করেন কত দিয়ে, ধরেন 8কে 11 দিয়ে গুণ করবেন, তাহলে গুণফল কত হবে, হিসেব অনুযায়ী কত হওয়ার কথা, এই 8 আর এই 8 আর মাঝে হবে দুইটার যোগফল, সো 8 আর 8 যোগ করলে হয় 16। তাহলে 16 কি মাঝে বসানো যাবে, একটা বসাইতে পারবেন শুধু, তাহলে 6 বসাই দেন, আর এই যে একটা হবে বামেরটার সাথে যোগ, তাহলে 8 আর 1 9, তাহলে 9 হচ্ছে 68। এটা হচ্ছে আপনি দ্রুত করে ফেলতে পারেন, এটা আসলে খুবই একটা সিম্পল শর্টকাট আর কি। সো এই 42 দিয়ে যদি 11কে আপনি গুণ দেন, সো আসতেছে হচ্ছে 462। সো এই 462 আর হচ্ছে একে 12 দিয়ে যদি গুণ করেন, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাতে আছে 1, 4 দুগুণে 8 9, আর 1 দিয়ে করা মানে সেম জিনিসটা 462 বসে গেল। তাহলে নিচে 4, 2 2 হচ্ছে 4, 6 9 আর 6 হচ্ছে 15 5, হাতে আছে 1 5। তাহলে আমার এখানে আসতেছে কত, 5 5 4 4 10 দিয়ে ভাগ। আর 10 দিয়ে ভাগ দেওয়া মানে এক ঘর আগে দশমিক, 10 দিয়ে যখন ভাগ দেওয়া মানে কি এক ঘর আগে দশমিক। সো 554.4 টাকা। কোনটা অপশন আছে, খ নাম্বার হচ্ছে আমার আনসার। 554.4 রাইট, এইটা হচ্ছে 554.4। এটা হচ্ছে রাজু ভাই এসে ম্যাথে আপনি তো খুব দ্রুতই করতে পারবেন, এটা আমাদের জানা। আচ্ছা, রাজু ভাইকে আপনারা অনেকে চিনে থাকবেন না? অবশ্যই, উনি অবশ্যই একাধারে অনেক কিছুর উপরে স্পেশালিস্ট। ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে 554.4 টাকা। আপনার ক্যালকুলেশনে আপনি যত দক্ষ হবেন, ম্যাথ আপনার কাছে তত ইজি মনে হবে। কিন্তু ক্যালকুলেশনে কি একদিনে দক্ষ হওয়া যায়? কাটাকাটি কি একদিনে দক্ষ হওয়া যায়? না। এটার জন্য আপনার দরকার পর্যাপ্ত প্র্যাকটিস, অন্য কিছু না। নামতাগুলা আপনি মুখস্থ রাখবেন, কি বলেছিলাম 1 থেকে 15 পর্যন্ত নামতা মুখস্থ রাখার ট্রাই করবেন, আর তারপরে 20 25 30 35 এগুলার জন্য যতটুকু পারেন এতটুকু করলেই হবে। ওকে, লেখার কালার পরিবর্তন করেন স্যার। ওকে, নেক্সট ক্লাস থেকে লেখার কালার আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের কিন্তু এই 3 নং যে ক্লাস শতকরার উপরে, এটা কিন্তু এখনই শেষ হবে। আগামী দিন, তার মানে হচ্ছে আগামী পরশু দিন আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে জব ম্যাথ শনি সম্বোধ। সো এই শতকরার উপরে 4 নং ক্লাস হবে। সে পর্যন্ত আপনাদের যেটা করতে হবে, এই যে আমরা 6টা টাইপ দেখিয়েছি এবং 6টা টাইপেরই কিন্তু আবার নিজে প্র্যাকটিস করতে হবে যে আপনি প্রত্যেকটা টাইপ করতে পারতেছেন কিনা। প্র্যাকটিক্যাল কোনো ম্যাথ দিলে সেখানে আপনার টাইপটা অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা, এই জাজমেন্টটা কিন্তু নিজের সাথে নিজেকে করতে হবে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাথের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।